সামনে বিধানসভা নির্বাচন, ঠিক তার আগেই কোন পজিশনে দাঁড়িয়ে আছেন বামেরা। আমার সঙ্গে এই মুহূর্তে মুখোমুখি হয়েছেন কলতান দাশগুপ্ত, বাম নেতৃত্ব। কলতান দা, তোমাকে ভিশন প্লাস নিউজে স্বাগত। কলতান দা, এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে তোমরা এগোবে? কীভাবে এগোবো বলতে, যেভাবে প্রতিটা নির্বাচনে আমরা কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা, বেকারদের কাজের কথা, যারা পরিযায়ী শ্রমিক হয়েছেন তাদের যন্ত্রণার কথা, সেই সমস্ত কথা যা সাধারণ মানুষের যন্ত্রণাকে টাচ করে এবং তার বিরুদ্ধে লড়তে শেখায়। তৃণমূল বিজেপি এখন দুর্নীতি ফুর্নীতি ভুলে গিয়ে, কাজকর্মের কথা ভুলে গিয়ে মন্দির মসজিদ করছে। আমরা ওই রাস্তায় নেই। আমরা বেকারদের কাজের দাবিতে লড়বো, গরিব মানুষের দুবেলা দুমুঠো ভাতের দাবিতে লড়বো। কলতান দা, এই যে সাময়িক পরিবেশ, এই পরিবেশে বিজেপি একটা নতুন ভাবনা আনছে যে তাদের লড়াইতে রাজ্য কমিটিতে এখনও তারা পুরোপুরি প্রস্তুত করেনি, না করে কিছু জনকে টিকিট দেওয়া নিয়ে বিভিন্ন রকমভাবে নাম নিচ্ছে। এই জায়গাটা তোমরা কীরকমভাবে দেখছো? রাজ্য কমিটিতে প্রস্তুত করেনি বোধহয়, তৃণমূল থেকে আর দু চারজন আসবে, তারপর রাজ্য কমিটি হবে। এমনি অর্ধেক বিজেপিতেই প্রাক্তন তৃণমূলে ভর্তি আছেন, দু চারজন বাদ দিই। আরও দু চারজনকে নিয়ে নিলে তারপর ওদের কমিটি হয়ে যাবে। আর কমিটি হয়েই বা কী হবে? ওই তো সবই দিল্লি থেকে ঠিক হয়। বিজেপির সাথে তৃণমূলের যে সেটিংটা, ওটাও তো দিল্লি থেকেই ঠিক হয়েছে। ইডি সিবিআই এর তদন্ত হোক কি এসআইআর এর কাজকর্ম হোক, বিজেপির রাজ্যের নেতারা বলছেন যে নির্বাচন কমিশনের এখানে এসে দেখা উচিত কি হয়রানি হচ্ছে মানুষের। ইডি সিবিআই এর তদন্ত কেন হচ্ছে না, এ রাজ্যের বিজেপি নেতারা হতাশ, কিন্তু দিল্লির বিজেপি নেতারা দিব্যি তৃণমূলের সাথে সেটিং করে নিচ্ছেন। ওই যে প্রধানমন্ত্রী পরশুদিন তৃণমূলের প্রশংসা করেছেন না এআই সামিটের ওই গণ্ডগোলটার ব্যাপারে, তো এতেই বোঝা যায় যে এত সুন্দর সেটিং হয়ে আছে যে পশ্চিমবাংলার রাজ্য বিজেপির কমিটি হোক বা না হোক, দিল্লির বিজেপির কিছু যায় আসে না। কংগ্রেস যে এবারে একা লড়ার একটা চিন্তাভাবনা নিয়েছে, এটা কি মনে হচ্ছে যে কংগ্রেস পরে তৃণমূলের সাথে অ্যাটাচ হয়ে যেতে পারে 2011-র মতো? এ ভবিষ্যতে কে কী হবে আমি বলবো কী করে? এটা তো রাজনীতি, এটা তো জ্যোতিষ চর্চা নয়। কিন্তু তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইটা এই মুহূর্তে বাস্তব কর্তব্য, সেটাই সব মানুষকে করার জন্য আমরা আহ্বান করছি। বাকি নির্বাচনের পরে কে কী করবেন সেটা তো আগে থেকে বলা সম্ভব নয়। তৃণমূল বিজেপির বিরুদ্ধে যখন তোমরা লড়বে ভাবছো, তখন সেই সময়ে দাঁড়িয়ে বিজেপি তোমরা কোথায় ক্যান্ডিডেট দেবে, তোমাদের ক্যান্ডিডেটে আইএসএফ থাকবে কিনা, তোমাদের ক্যান্ডিডেটে জেইউপি থাকবে কিনা, ওরা বারবার প্রশ্ন করছে, বারবার তোমাদের যে অ্যাটাক আনছে, এইটা নিয়ে তোমরা কি বলবে? খুব স্বাভাবিক তো, বিজেপি জানে যে তৃণমূলের সাথে ওদের সিটিংটা বাংলার মানুষ বুঝে গেছেন। ফলে বাংলার মানুষ যে সরকার বিক্ষুব্ধ অংশটা বামপন্থীদেরকে ভোট দেবে। ফলে যাতে ওই ভোটটা না হয় সেই জন্য সোশ্যাল মিডিয়ায় এদিক ওদিকে হচ্ছে যে সিপিআইয়ের নামে কুৎসা ফুৎসা ইত্যাদি ছড়ানো হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই কুৎসা ছড়ানো হবে, কারণ এই কুৎসাটা না ছড়ালে ওরা এখানে যা ওইসব ওদের কী সব কৌশল ফৌশল করে আর কি, তৃণমূল বিরোধী ভোট তো ওরা এবার পাবে না। কারণ মানুষ তো প্রশ্ন করবেন যে অভয়ার বিচার হলো না, সারদা নারদার দুর্নীতির তদন্ত হলো না, নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, বালি পাচার, কিচ্ছুর তদন্ত হলো না, ডবল ডবল চাকরিও হলো না, বছরে 2 কোটি বেকারের কাজও হলো না। তাহলে কেন ভোট পাবে ওরা? এটা মানুষ প্রশ্ন করবে। সেই প্রশ্নটা যাতে মানুষ না করেন এবং সেই মানুষ, বিক্ষুব্ধ অংশের মানুষ যাতে বামপন্থীদেরকে ভোট না দেন, তার জন্য পরিকল্পনা করেই বামপন্থীদেরকে এরকম গালমন্দ করার কাজ হচ্ছে। ডবল চাকরির যেমন কথাটা বললে, খুব মনে পড়ছে বিধানসভা বাজেট অধিবেশনের পর মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে চাকরি দেওয়ার মতন জায়গায় নেই, তাই জন্য ভাতা ডিক্লেয়ার করেছে, 1,500 টাকা করে ভাতা। এই ভাতাতে কি পেট ভরে যাবে? ভাতা মানুষের অধিকার। বামফ্রন্ট সরকারও এরকম নানা ভাতা চালু করেছিল, বেকার ভাতাও ছিল তার মধ্যে। কিন্তু বামফ্রন্টের আমলে কথাটা ছিল, দাবিটা ছিল এই যে হয় চাকরি দাও, না হয় বেকার ভাতা দাও। যতদিন অবধি না চাকরি ততদিন পর্যন্ত বেকার ভাতা। কিন্তু এই সরকার সেরকম প্ল্যানিং করেনি। এই যে 5 বছর বেকার ভাতার কথা বলা হচ্ছে, 5 বছর পর ওই বেকার ছেলেমেয়েটি কোথায় কাজ পাবে তার কোনো দিশা নেই। প্রতি বছর যে বেঙ্গল বিজনেস সামিট ইত্যাদি হচ্ছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আসছে বলে ফলাও প্রচার হচ্ছে, তাতে কটা ইট পড়লো আর কটা বেকারের কাজ হলো সে সম্পর্কেও কোনো ঘোষণা নেই। ফলে ওই আমলের ভাতা আর এই আমলের ভাতা দুটো এক নয়। ওই আমলের ভাতাটা অধিকার ছিল, যেটা এই আমলেও আমরা অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা দয়া, করুণা ইত্যাদির মতো করতে চাইছেন। ভাতা মানুষের অধিকার, সেটা মানুষকে দিতেই হবে, কিন্তু তার পাশাপাশি তাকে কাজের ব্যবস্থা করা, স্থায়ী উন্নয়ন করা, স্কুল কলেজ রাস্তাঘাট এগুলো করা, এগুলো সরকারের কাজ। 34 বছরের বামফ্রন্ট 33,000 প্রাইমারি স্কুল করেছিল, 10,000 হায়ার সেকেন্ডারি স্কুল করেছিল, আর এই আমলে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। এটাই বামেদের আমলের সাথে এই আমলের ফারাক। যে পাড়ার সমস্যা পাড়ায় সমাধান, এটা কি কোনো কাজে লাগছে? হ্যাঁ, তৃণমূল নেতাদের দারুণ কাজে লাগছে। বুথ পিছু যে টাকা আসছে, বেশি দূরে গিয়ে কালেকশন করতে হচ্ছে না, পাড়ার মধ্যেই কাটমানির সমাধান হয়ে যাচ্ছে, পকেটে পুরে নিচ্ছেন। ফাদু শেখের মতো করার ঝামেলাও কিছু নেই। তৃণমূল নেতাদের পাড়ায় সমাধানটা দারুণ কাজে লাগছে।
এটাতে কি খানিকটা অসুবিধা হতে পারে বামেদের লড়াইয়ের ক্ষেত্রে? তৃণমূলের নেতারা কাটমানি খাবেন, বামেদের কেন অসুবিধা হবে? অসুবিধা সাধারণ মানুষের হবে। সাধারণ মানুষ যেদিন ভোট দিতে পারবেন সেদিন কার অসুবিধা হবে সেটা তৃণমূল হাড়ে হাড়ে টের পাবে, এই নির্বাচনেই টের পাবে। 26-এর বিধানসভায় কি নতুন কোনো চমক আনতে পারে বামেরা? মানুষ চমক আনবেন 26-এর বিধানসভায়। এই যে বিজেপি তৃণমূল যা বড় বড় ডায়লগ দিয়ে বেড়াচ্ছে না, মানুষ এমন চমকে দেবেন ওই নেতাদেরকে, চোর চিটিংবাজদেরকে, যে ওরা তখন বুঝবে যে মানুষকে এতটা অবহেলা করা, এতটা যন্ত্রণার মধ্যে রাখা, এতটা বিপদের মধ্যে রাখা আসলে ওদের উচিত হয়নি। কলতনদা, বারবার তোমাদের শুনতে হয় শূন্য, ঠিক আছে, এবার কি নাম্বারে ফিরবে? কিসের নাম্বার? বিধানসভায় নাম্বার তৈরি হবে? অবশ্যই, কেন আসবে না? সাধারণ মানুষ তো এই ভরসাতেই আমাদের সাথে কথা বলছেন। এই যে পাড়ায় পাড়ায় আমাদের প্রচার ইত্যাদি হচ্ছে, মানুষ তো এই ভরসাতেই করছেন। মানুষ তৃণমূলকে ভোট দিলেন, তৃণমূল চুরি চিটিংবাজি আরম্ভ করলো, তাদের দুর্নীতির শাস্তি হবে বলে বিজেপিকে ভোট দিলেন। বিজেপি এখন দুর্নীতি ফুর্নীতি বন্ধ করে মন্দির মসজিদে চলে গেল। বাম আমলে কটা মন্দির কটা মসজিদ হয়েছিল কেউ হিসেব করে বলতে পারবে? পারবে না। কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ব্রিজ হাসপাতাল কটা হয়েছিল বলতে পারবে। ফলে আমরা এই জায়গায় মানুষকে নিয়ে যেতে চাইছি যে আপনার রুটি রুচির কথা বামপন্থীরা ছাড়া আর কেউ বলবে না। বামপন্থীরা বিধানসভায় গেলেই বাজেটে বেকারদের কাজ নিয়ে, জিনিসপত্রের দাম নিয়ে আলোচনা হবে। আর এখন বাজেটে আলোচনা হয় বিরোধী দলনেতা বেশি ধার্মিক না মুখ্যমন্ত্রী বেশি ধার্মিক, এগুলো নিয়ে তো মানুষের কিছু যায় আসে না। নতুন কোনো চমক আসতে পারে কি এবারে মানুষ চমক দেবেন তো, মানুষ চমক দেবেন, সেটা তৃণমূল বিজেপিকে চমক দেবেন, সেটা তো আগে থেকে ঘোষণা হবে না। তো সম্ভাব্য যে প্রার্থী তালিকা যে বেরোচ্ছে, মানে আমাদের সবার কাছেই যে যাচ্ছে, বামদের প্রার্থী তালিকা, সম্ভাব্য প্রার্থী তালিকা, তাতে বিভিন্ন রকম চমকের প্রার্থী তালিকা রয়েছে এবং সেইখানেও অনেকের নাম রয়েছে। সেই নাম অনুযায়ী যে প্রার্থী তালিকা যে বেরোবে তাতে তোমারও নাম আছে, তা তুমিও কি ক্যান্ডিডেট হলে কি বার্তা দেবে মানুষ? এটা আমার ব্যক্তিগত ক্যান্ডিডেট হওয়ার তো ব্যাপার নয়, না হলেও গোটা রাজনীতির ব্যাপার। সিপিআইএম বরাবর এই বার্তাই দিয়েছে, ভবিষ্যতেও দেবে অতীতের নির্বাচনের মতো করেই, যে এই নির্বাচনটা আসলে পশ্চিমবাংলাকে বাঁচানোর নির্বাচন। এই যে বাংলা বাঁচাও যাত্রা হলো, তার মধ্যে ভূতনির চরে বিকল্প পাঠশালা বামপন্থীরা তৈরি করলো, দিল্লি আর নবান্নের সরকার তৈরি করতে পারেনি। পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার উপশম করার জন্য স্থায়ী ক্যাম্প ডোমকলে বামপন্থীরা তৈরি করলো, সরকার করেনি। পান্ডুয়াতে মাইক্রোফিন্যান্সে অসহায় মহিলাদের জন্য আইনি ব্যবস্থার ক্যাম্প বামপন্থীরা তৈরি করলো, সরকার কিন্তু করেনি। ফলে যারা রাস্তার লড়াইতে মানুষের জন্য উপকারের কাজ করতে পারছে, বাংলা বাঁচাও যাত্রা পারছে, ইনসাফ যাত্রায় পারছে, রেড ভলেন্টিয়ারের কাজে পারছে, তাদেরকেই হচ্ছে বিধানসভার ভেতরে মানুষ এবার দেখতে চাইছেন। এইটাই চমক। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম কলতন দাশগুপ্তর সাথে 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কি হতে পারে এবং কি হলে বাংলায় ভালো হতো তাই নিয়ে বিশেষ আলোচনা করলাম কলতন দাশগুপ্তর সাথে। ক্যামেরায় রাজ বর্মণের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।